তুমি যেটা বলেছো বুঝতে পেরেছি। এখানে আমি কলকাতাতে কাজ করে দেখেছি দুভাবেই না হয়, একটা অডিশন দিলে হয়, একটা নেটওয়ার্কিং সিস্টেম। দেখো আমি যেহেতু প্রফেশনালি মডেলিং অ্যাক্টিং করি, এখানে আমি প্রচুর ব্র্যান্ডের কাজ করেছি, কিন্তু দেখো এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো নেগেটিভিটি ফেস করিনি। কলকাতাতে আমার কাজ করার অভিজ্ঞতা, কিন্তু মডেলিং অ্যাক্টিং আমার মাই কিন্তু বেশি সাপোর্ট করেছে। বাহ! মানে তুমি বলছো বাবা সাপোর্ট করছে না? বাবা বলতেন যে তুমি হায়ার স্টাডিজ কমপ্লিট করো, দেন ইউ ক্যান মনে থিঙ্ক। হয় অনেক, যেমন আমরা যদি তুমি বললে পাঠান, পাঠান দেখলে ওখানে সলমান শাহরুখ খানও একটা, যদি সলমান গেস্ট খানের। অ্যাপিয়ারেন্সে হ্যাঁ, থাকে, হ্যাঁ। যদি এটা ভেরি ইম্পর্টেন্ট একটা গেস্ট অ্যাপিয়ারেন্স থাকে, তাহলে আমি থিঙ্ক করতে পারি। বাট আমি এখন যে মুভিগুলো নিয়ে ভাবছি সেগুলো আমি লিড হিরোইন। কটা কটা ঠিক আছে, অডিয়েন্সকে প্রশ্ন করি। কটা এখন চলছে, প্ল্যান কটা? আমার একটা কমপ্লিট হয়েছে, আমি আর কিছু কিছু এখন স্টোরি নিয়ে ভাবছি, এখনো ডিসাইড। টক্স উইথ ওয়াইটিডি, নতুন এপিসোড, নতুন গেস্ট। আমার সাথে আছে সঙ্গীতা। তো সঙ্গীতা কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে, ফাইনালি অনেকদিন পর। অনেকদিন পর দেখা আই হলো। থিঙ্ক লাস্ট জিদ্দার শুটে দেখা হয়েছিল। হ্যাঁ, অরিফ্লেমের হ্যাঁ, হ্যাঁ। এখন কি চলছে? এখন আমি তো কানাডা গেছিলাম, এর মধ্যে অনেকগুলো ব্র্যান্ডের আমি শুট করেছি কলকাতাতেও। এবং আমি কানাডা, জানো তুমি কানাডাতে অডিয়েন্সকে বলো। অনেক হ্যাঁ, আমি কানাডাতে, আমি কলকাতা অনেকগুলো আমি ব্র্যান্ডের শুট করেছি। তারপর আমি বেসিক্যালি আমি কানাডা থাকি, আই এম ফ্রম কানাডা। তো কানাডাতেও আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কাজ করেছি, শুট করেছি, অনেক ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজ করেছি। ধরো কমার্শিয়াল অ্যাকশনস, ইংলিশ মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, অ্যান্ড প্রচুর ম্যাগাজিন, ইন্টারন্যাশনাল ম্যাগাজিন কভারের শুট করেছি। তো ফার্স্ট অফ অল আমার এই যে তোমার মডেলিং ইন্ডাস্ট্রিটা কোন ইয়ারে তুমি স্টার্ট করেছিলে? আমি ইয়ার বলতে গেলে এটা প্রায় 5-6 ইয়ার্স হবে। আচ্ছা। আমার মডেলিং, আমি প্রথমে এটা বলে রাখি, আমি কানাডাতে ইন্টারন্যাশনাল বিউটি পার্সেন্ট উইন করি। কোন তারপর ইয়ারে? আমি এটা 2020-তে। ওকে, তারপর লকডাউনের সময়? হ্যাঁ, ক্যালগেরিতে এটা আচ্ছা, হয়েছিল, কানাডার ক্যালগেরি সিটিতে। আমি ইন্ডিয়াস নেক্সট সুপার মডেল অ্যান্ড গ্র্যান্ড এশিয়া উইন হই। আর আমার ফার্স্ট আমি মডেলিং অ্যাক্টিং প্রফেশনালি স্টার্ট করি ফার্স্ট অস্ট্রেলিয়া। তারপর আমি ইন্টারন্যাশনালি, মানে যেটাকে বলে ফুল ফেজ প্রফেশনাল, সেটা আমি কানাডা থেকেই শুরু করি। আচ্ছা, তোমাকে একটা কথা বলো, এখন যে তুমি কলকাতাও শুট করছো, হ্যাঁ, আমি বলতে পারি ইন্ডিয়ান শুট করছো, প্লাস অন্য কান্ট্রিতেও কাজ করছো, ইয়েস ডেফিনেটলি। ডিফারেন্টটা কি? ডিফারেন্ট যেটা আমি বলবো, ফার্স্ট অফ অল ডিফারেন্ট ওয়ার্ক কালচার। হ্যাঁ, ইন্ডিয়ার ওয়ার্ক, এখানকার যে ওয়ার্ক কালচার সেটা ডিফারেন্ট ওয়েতে হয়। ওখানে ইংলিশ ওয়ার্ক কালচার, ওখানে ওটা কমপ্লিটলি ডিফারেন্ট। না মানে আমি জানতে চাইছি, মানে তো অনেকজন যারা অডিয়েন্স আছে যারা মডেলিং করছে, ওরা অনেকজন চায় নাকি আমরাও বাইরে গিয়ে কাজ করি। তো ওরা, আমি এটা জানতে চাইছি, এই যে যেমন আমরা বাংলা বলিউড ইন্ডাস্ট্রি আর বাংলা ইন্ডাস্ট্রিতে কি থাকে, একটা আলাদা বন্ডিং থাকে। ঠিক আছে, আমি ওই জানতে চাইছি, অডিয়েন্সও জানতে চাইবে। এই যে অন্য অন্য কান্ট্রিতে যে শুট গুলো হচ্ছে, এই যে হয় না একটা কিছু তো ডিফারেন্ট হয়, এটা তো না কি বাস ল্যাঙ্গুয়েজে ডিফারেন্ট? হ্যাঁ, তুমি যেটা বলেছো বুঝতে পেরেছি। এখানে আমি কলকাতাতে কাজ করে দেখেছি দুভাবেই না হয়, একটা অডিশন দিলে হয়, একটা নেটওয়ার্কিং সিস্টেম যেটা নেওয়া হয়। কিন্তু আমার বিদেশে কাজ করে যে অভিজ্ঞতাটা হয়েছে, ওটা কিন্তু পুরোপুরি অডিশন বেসড। তোমার ট্যালেন্ট কি ওরা কিন্তু ফোকাস করবে, তুমি যদি আহ ওই প্রজেক্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হও, 100% অ্যাপ্রোপ্রিয়েট হও, তবেই কিন্তু ওই প্রজেক্টটা তুমি পাবে। বিদেশে ওটা হচ্ছে কি, ওটা ঠিক নেটওয়ার্কিং, এখানে বোথ, আমি বলছি অডিশন প্লাস নেটওয়ার্কিং। নাহলে লোক অন্য কিছু ভাববে। বোথ, হ্যাঁ, হ্যাঁ, নেটওয়ার্কিং অনেক রেফারেন্স এখানে হয়। একদম। হ্যাঁ, কিন্তু বিদেশেও যে হয় না সেটা নয়, রেফারেন্স হয়, কিন্তু ওখানে ওরা অডিশন বা তোমার ট্যালেন্টকে খুব বেশি ইম্পর্টেন্স দেয়। আচ্ছা, আচ্ছা, তো একটা কথা বলো, তোমার সাথে আই থিঙ্ক ফার্স্ট জিদ্দার একটা ব্র্যান্ড। Yes. তো আমাকে একটা কথা বলো, এই যে ক্যাফেতে এসেছো, ক্যাফেটা কেমন লাগছে? ওয়ান্ডারফুল। এবং আমি প্রথমে যখন এসে দেখলাম এখানকার অ্যাটমসফিয়ার আর এখানকার যে স্টাফরা আছেন, তারা এতই ফ্রেন্ডলি অ্যান্ড কোঅপারেটিভ। তো অ্যাকচুয়ালি এটা, যারা নিউ কামার, যারা যারা ক্যাফে লাভার্স হয় না, তো নতুন নতুন ক্যাফে ঘুরতে পছন্দ করে, তো ক্যাফে বইমেয়েরা সাপোর্ট করে অনেকদিন এখন রিসেন্টলি দেখছি। একটা কথা বলো, আমরা মডেলিং ইন্ডাস্ট্রিতে ভালো খারাপ সব কিছু থাকে, স্পেশালি আমি জানতে চাইবো কলকাতাতে নেগেটিভটাকে দেখো। পজিটিভটা তো সবাই কিছু বলে, বাট নেগেটিভটাকে খুব কম জন আছে যারা জানে না। তো এখানে তোমার সাথে এমন কিছু নেগেটিভ তুমি দেখেছো, ওটা বলবে? দেখো আমি
যেহেতু প্রফেশনালি মডেলিং অ্যাক্টিং করি, এখানে আমি প্রচুর ব্র্যান্ডের কাজ করেছি। কিন্তু দেখো এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো নেগেটিভিটি ফেস করিনি। কলকাতাতে আমার কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। বহু এজেন্সির সাথে কাজ করেছি, বহু ব্র্যান্ডের সাথে। মনে আছে কলকাতা ফার্স্ট ব্র্যান্ড কার সাথে? ফার্স্ট ব্র্যান্ড আমি মনে হয় আমি যেটা করেছিলাম কলকাতাতে, মোহিনীমোহন কাঞ্চনলাল অ্যান্ড শামসের একটা শাড়ি শুট ছিল, সেটা আমি খুব এনজয় করেছি। তো কলকাতাতে আমার কাজ করার অভিজ্ঞতা ভালো, এখনো পর্যন্ত আমার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়নি। আমি খুব এনজয় করেছি এখানে যাদের সাথে আমি কাজ করেছি। আচ্ছা, তো এই যে মডেলিং ইন্ডাস্ট্রি যখন ঢুকলে মা বাবা কেমন সাপোর্ট করলো একটু বলবে? ওয়েল দেখো, আমি ডক্টরস ফ্যামিলি থেকে বিলংস করি, হ্যাঁ। Wow, আমার wow. বাবা ফেমাস ডক্টর, কার্ডিওলজিস্ট। তো আমি খুব ছোট থেকেও আমার না মডেলিং অ্যাক্টিং এর প্রতি একটা প্যাশন ছিল। আমি ছোট থেকে খুব স্টাইলিশ, ফ্যাশন করতে ভালোবাসতাম। তার সাথে আমি পড়াশোনাতেও কিন্তু এডুকেশনেও খুব ভালো ছিল। তো যখন আমি ছোটবেলায় আমার এত স্টাইল করতাম, এত ইয়ে করতাম, আমার মুভিজ দেখতে ভালো লাগতো, বেঙ্গলি, হলিউড, মুম্বাই, দিল্লি। তো যখন আমি ফার্স্ট বললাম যে আমি মডেলিং করতে চাই, তখন আমার প্যারেন্টস যেটা আমাকে ফার্স্ট বলেছিল, তোমাকে আগে এডুকেশন কমপ্লিট করতে হবে। ফার্স্ট তুমি তোমার হায়ার এডুকেশন কমপ্লিট করো, তারপর তুমি যে তোমার প্যাশন আছে মডেলিং করার, এটা থিঙ্ক করতে পারো। কিন্তু আমি হায়ার এডুকেশন করতে চাই অস্ট্রেলিয়াতে। সেখানে আমি মাস্টার্স ডিগ্রি ইনফরমেশন টেকনোলজি করি। এবং আমি অস্ট্রেলিয়ার কথাটা যেটা বললাম, সেখান থেকে ফার্স্ট আমি মডেলিং এর প্রজেক্ট, এবং আমি ডিফারেন্ট ওয়ার্কশপে আমি জয়েন করি মেলবোর্ন সিটিতে। তো আমার ফার্স্ট মডেলিং এর আমি তার আগে কলকাতাতে করতে চেয়েছিলাম, কিন্তু আমার একটাই কন্ডিশন ছিল যে হায়ার স্টাডিজ কমপ্লিট করতে হবে আমার বাড়িতে। তো সব থেকে বেশি আমরা জানি ম্যাক্সিমাম কি মারা সাপোর্ট করে, তোমার এখানে যেটা আমি দেখলাম কি মা বাবা দুজনেই সাপোর্ট করে। আমার বাবা একটা স্ট্রিক্ট, থাকা উচিত। আর কিন্তু মডেলিং অ্যাক্টিং আমার মাই কিন্তু বেশি সাপোর্ট করেছে। মানে তুমি বলছো বাবা সাপোর্ট করছে না? বাবা বলতেন যে তুমি হায়ার স্টাডিজ কমপ্লিট করো, দেন ইউ ক্যান থিঙ্ক। বাট মা বলতেন কি যে ঠিক আছে, তুমি স্টাডিজ এর সাথে সাথে ভাবতে পারো, কিন্তু আমি এখানে মডেলিং অ্যাক্টিং এ কিন্তু আমার মাই বেশি সাপোর্ট করে। তো কলকাতায় এখন শ্যুটটাও অনেক করেছো, এমন কোনো প্রজেক্টস করেছো যেটা তোমার মুভি অ্যাক্টিং লাইনের? ইয়েস, ওইটার কথাই আমি আসছি। আমি বেঙ্গলি একটা ফিচার ফিল্ম কারেন্টলি আমি বেঙ্গলি মুভি করেছি, সেটাতে আমি লিড হিরোইন। সেটা এখন একটা পোস্ট প্রোডাকশনে আছে, ওটা রিলিজ করবে। এটা তুমি জানতে পারো তোমার অপোজিটে কে আছে? ওটা একটু এখন পোস্ট প্রোডাকশনে আছে। আমরা খুব তাড়াতাড়ি প্রেস কনফারেন্স করবো এই মুভিটাকে নিয়ে, আচ্ছা তখন সব ডিসকাস। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কবে প্ল্যান চললো কি হ্যাঁ একটা মুভি করি? অ্যাকচুয়ালি এটা আমার লাইফে সাডেনলি এসেছিল, বিকজ আমি কানাডার রেসিডেন্ট, ওখানেই আমরা থাকি। আমি যখন ওখানে কানাডার বিউটি প্যাজেন্ট উইন করি, তো তখন আমার ফেসবুকে একজন আমার সাথে কন্ট্যাক্ট করে একটা হিন্দি অ্যালবাম সঙ্গের জন্য পুনে থাকে। আচ্ছা তো আমি তখন বলেছিলাম ঠিক আছে, আমি হলিডেতে যাচ্ছি ইন্ডিয়াতে, তাহলে সেই সময় আমি সংটা কভার করে দেবো, হলিডে টাইমটা আমি ইন্ডিয়া থাকবো। তো সেটা আমি যখন সংটা কভার করি, তখন আমি প্ল্যান করছি কানাডা ব্যাক করবো। এই সময় আমার কাছে একটা মেসেজ আসে যে হ্যাঁ, আমার গুগলে অনেক প্রোফাইল আছে, আমি অনেক কাজ করেছি বিদেশেও। আমিও অনেক কাজ দেখেছি। হ্যাঁ, তো আমাকে এরকম জিজ্ঞেস করলে, হ্যাঁ আমি তোমার পিকচার দেখেছি, তো আমরা এরকম একটা ফিচার ফিল্ম করছি, তুমি কি ইন্টারেস্টেড? তো আমি তখন তাকে বলিয়ে দিয়েছিলাম আমি তো কানাডায় থাকি, আমার কাছে এখন ছুটি নেই, আমাকে ফিরতে হবে কানাডাতে। তা উনি বলেন কি যে তুমি একবার আমার অফিসে এসো এবং দেখো। তো তারপর আমি গেলাম, আমার গল্পটা ভালো লাগলো, তারপর আমি বেঙ্গলি ফিচার ফিল্মের কাজটা কমপ্লিট করে আমি আবার কানাডা ফিরে যাই। তো এখন কতদিন কলকাতায় আছে? আমি নেক্সট মান্থে আমি কানাডা ফিরে যাচ্ছি। তো তোমার জন্ম কোথায়, কলকাতায় কি কানাডা? না, আমার জন্ম ওয়েস্ট বেঙ্গলে, আচ্ছা পরে কানাডা যাই। আচ্ছা, তো আমাকে একটা কথা, ওখানে তো মডেলিং ইন্ডাস্ট্রি আছে না? Yes. তো এখানে ইন্ডাস্ট্রি আর ওখানে ইন্ডাস্ট্রি কোনো ডিফারেন্ট কাজে? আমি একটা যেটা বলছি, আমি যেটা কলকাতায় যেটা ফিল করেছি, এখানে এজেন্সি আছে এবং অনেক ফেসবুক অ্যাড থেকেও আমরা অনেক ইনফরমেশন পাই। ফেসবুক একটা বিরাট বড় মিডিয়া। আমি এখানে মডেলিং অ্যাক্টিং কাজ পাওয়ার জন্য এজেন্সি আছে, নেটওয়ার্কিং আছে। কিন্তু আমি কানাডাতে যেটা বেসিক্যালি ফিল করেছি, যেটা তুমি যদি কোনো বড় প্রজেক্টে কাজ করতে চাও, সেখানে এজেন্সি চলবে, যেটা ওখানে অনেক বড় বড় এজেন্সি, যেমন ক্যালগারিতে আমার বড় এজেন্সির সাথে আমি অ্যাটাচ ছিলাম, তার থ্রু দিয়ে আমি কাজ করেছি। যেমন তো ওখানে এজেন্সি থ্রু দিয়ে বড় বড় প্রজেক্ট গুলো আসে। ফেসবুক যে নেই তা নয়, আছে, ওখানে ডাইরেক্টলি বড় প্রজেক্ট গুলো
এজেন্সির থ্রু আচ্ছা তোমার মনে আছে যে ফার্স্ট কাজ যেখানে করেছিলে ইন্ডিয়াতে, তো ফার্স্ট প্রাইজ মনে আছে কি? একটা হয় না, আমরা আমরা সবসময় যখন প্রথমবার কাজ করি না, আমরা অনেক সময় কি 100 টাকাও পাই, বলি আরে ফার্স্ট টাইম, ওটা একটা হয় না, মনে আছে কি ফার্স্ট? হ্যাঁ, ওটা মনে আছে। ওটা তো সবসময় স্পেশাল থাকে। একদম। হ্যাঁ, ওটা তো মানে তুমি যে অ্যামাউন্টটা পাও, হুম। যেটা ফার্স্ট, সেটা তোমার কাছে ছিল। তার পরবর্তী প্রজেক্ট গুলো তুমি অনেক বেশি পাও, হ্যাঁ। কিন্তু ওটাই তোমার কাছে মেমোরেবল হয়ে থাকে। তোমার কত পেয়েছিল মনে আছে? সেটা এখন তো এরকম পেয়েছিলাম। হ্যাঁ, অডিয়েন্স জানতে চাইছে। ভাবতে কি বেশ ভালো অ্যামাউন্টই ছিল। আমি প্রথম যেটা পেয়েছিলাম কানাডিয়ান ডলারে। আচ্ছা, ওখানে ফার্স্ট ইনকাম আমার কানাডিয়ান ডলারে। আমি আমার এজেন্সির থ্রুতেই পেয়েছিলাম। ফার্স্ট প্রজেক্ট যেটা করেছিলাম কানাডায়, সেটা আমার মডেলিং এ যদি বলে ফার্স্ট আমি যে অ্যামাউন্টটা পাই সেটা কানাডিয়ান ডলার। আর ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে রুপিস, ইন্ডিয়ান হ্যাঁ, ও তো এখানে মনে নেই কত ফার্স্ট পেয়েছি। ইয়া, বাট ইটস নট অ্যাকচুয়ালি বলতে চাইছি না, আপনি বুঝতে পারছেন তো, আমি অডিয়েন্সকে ক্লিয়ার। লাইক দ্যাট। যেই হোক, তো একটা কথা, এই যে টক শোটা হচ্ছে তোমার কেমন লাগছে? আমি এটা এনজয় করছি। দেখে মনে হচ্ছে কি একটু বোর হবো, গিয়ে ওখানে বসবো 1 ঘন্টা 8 ঘন্টা ভোগবো, এমন বোর ফিল করছিলে? না, না, না। আমাকে একটা কথা, ফার্স্ট টাইম যখন আমার সাথে দেখা হয়েছিল মনে হয় জিততো তো? হ্যাঁ, আমার ফার্স্ট টাইম। তুমি ক্যামেরাম্যান ছিলে? না না, আমি তখন মিডিয়া, ওখানে মিডিয়া কভারেজ, ও, মিডিয়া ছিলে। হ্যাঁ, মিডিয়া কভারেজ। আমার এটাও মনে আছে। আমার জিদ্দা খুব ভালো একজন মানুষ। ওনার সাথে আমার ফার্স্ট আমি কাজ করেছিলাম অরিফ্লেমে। জিদ্দা ইনডাইরেক্টলি প্রমোট করছে তোমাকে। তো ওখানে আমি জিদ্দাকে কেউ প্রথমে বলেছিলাম আমার শুটটা কিন্তু ফার্স্ট করা হবে। তো জিদ্দা বলেন ওকে। এবং ইন্দ্রনীলদার সাথে আমার ফার্স্ট ইন্টারভিউটা ইন্দ্রনীল তুমি নিয়েছিলে। একদম একদম। মডেল সেখানে ছিল, কিন্তু ফার্স্ট ইন্টারভিউটা আমারই হয়েছিল। মানে জিদ্দা ইনডাইরেক্টলি তোমাকে প্রমোট করলো, আমাকে প্রমোট করছে, তা দেখছো তো? মডেল ছিল, তুমি আমাকে সুপার মডেল বলে, আমি তোমার ভিডিওটা দেখেছি, তুমি টাইটেলে লিখে দিয়েছিলে যে আমি সুপার মডেল। তার জন্য তোমাকে থ্যাংক ইউ। অনেকজন অনেকজন সাপোর্টও, এবার কি হয় না, কলকাতা অনেক এমন মডেলস আছে, তুমি তো জানো কলকাতাতে গলি গলিতে মডেল। তুমি খুব সুন্দরভাবে লিখেছিলে আমার নামের পাশে সুপার মডেল, তার জন্য তোমাকে তখন আমি বলতে পারিনি, এখন আমি তোমাকে অন ক্যামেরা থ্যাংক ইউ বলেছি। থ্যাংক ইউ থ্যাংক। তো একটা কথা বলো, কলকাতাতে অনেক শুট করলে, ঠিক আছে, অনেক বাইট দিলে, আমার বাইটটা অন্যদের বাইটের তফাৎ কি জানতে চাই। ফার্স্ট অফ অল, তুমি যখন ইন্টারভিউ নাও, তুমি এটা মনে হয় না যে তুমি ইন্টারভিউ দিচ্ছ, খুব ফ্রেন্ডলি, যেন এখন আমি তোমার সাথে কথা বলছি যেন মনে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি। এই যে কমফোর্ট জোনটা তুমি তৈরি করো যখন তুমি ইন্টারভিউ নাও, সেটা সবাই তৈরি করতে পারে না। সেইটা তোমার খুব বড় একটা প্লাস পয়েন্ট। আর তুমি এতটাই ফ্র্যাঙ্ক যে তোমার সাথে কথা বলতে ভালো লাগে। হ্যাঁ, তোমাকে একটা কথা বলো, ধরো একটা রিসেন্টলি তুমি একটা কাজ পেলে, কলকাতায় কাজ পেলে আর মুম্বাইতেও কাজ পেয়েছো, আর এবার ধরে নাও এখানে কাজটা খুব সুন্দর, ভালো ভালো কাজ, বাট তোমার কিছু ইস্যুস, দেখো একটা বাজেট নিয়ে ইস্যু চলছে, আর ধরো মুম্বাইতে একটা কাজ চলছে, এবার অত বড় প্রোডাকশন হাউস নয়, বাট হ্যাঁ কাজ ঠিকঠাক, তুমি পেমেন্ট ভালো দিচ্ছে, কাজ ভালো দিচ্ছে, তখন কোনটা করবে? উম, আমি কি বলবো, আমি ভীষণ opportunity hunter because I'm very much success সাকসেসফুল পারসন। সো আমি বলবো আমার কাছে যদি দুটো অপরচুনিটি আসে, আমি দুটো স্টোরি, একটাতে আমাকে পেমেন্ট বেশি দিচ্ছে আর একটাতে পেমেন্ট কম দিচ্ছে, কিন্তু দুটো স্টোরি যদি ভালো হয় আমি দুটো প্রজেক্টে কাজ হ্যাঁ, করবো। তোমার কাছে একটাই অপশন আছে, একটাই অপশন আছে ডক্টর, এইখানে তুমি কনফ্লিক্ট করছো। এটাই তো আমি। তাহলে বলো তুমি। দেখো, আমি কোনো প্রজেক্ট আমি ছাড়তে চাই না। আমার কাছে আমি সব প্রজেক্ট, আমি আমার গল্পটা যদি ভালো হয় আমি না ধরো আমি এখানে বলছি দুটোই গল্প ভালো, ঠিক আছে, এবার কি আছে, কিছু গল্প তোমার বাংলা গল্পটা তোমার বেশি ভালো লেগেছে, এবার দেখো আমরা তো অনেক সময় ভালো গল্প শুনি, কোনো গল্প ভালো লাগে, কোনো গল্প ভালো লাগে না, বাট বাংলাটা খুব ভালো লেগেছে, মানে দেখে মনে হলো হ্যাঁ করলে খুব ভালো হবে, বাট প্রাইসে অনেক ডাউন চলছে। বাট আর যদি বলিউডের কথা বলছি, ভালো একটা প্রোডাকশন হাউসে কাজ করছে, বাট বাজেট খুব লো, কাজ পাচ্ছ, তখন কি করবে? এটা একটু আমি আমার ক্ষেত্রে আমি যেটা গল্প ভালো সেটাই আমি চুজ করবো, বিকজ আমি অ্যাক্টর।
সো আমরা যখন একটা মুভি চুজ করি আমরা স্টোরিটাকে ফার্স্ট প্রায়োরিটি দিই, ওটাকে শুনে আমরা ঠিক করি। তো গল্প যেটা, স্টোরিটা যেটা স্ট্রং, আমি সোসাইটিকে ভালো মেসেজ দিতে পারবো স্টোরি থ্রু দিয়ে, আমি সেটাই করবো। আচ্ছা, তো একটা কথা বলো, এখন তোমার বেস্ট হয় না কি একটা ড্রিম প্রজেক্ট থাকে, আমি এই ড্রিম প্রজেক্ট করতে চাই, কোনো ড্রিম প্রজেক্ট আছে তোমার কি? হ্যাঁ, করবো। ইয়েস, ডেফিনেটলি আমার ড্রিম প্রজেক্ট। ইয়া, আমি এখন এই মুহূর্তে টলিউড মিনস কলকাতা, বলিউড, হলিউড, সাউথ, সব প্রজেক্টে আমি কাজ করতে চাই। সাউথ, সাউথ এখন অপশন পেয়েছি। মানে সাউথে অপশন আমি কথা বলছি, বাট আমার যদি বলো ড্রিম প্রজেক্ট, সেগুলো আমার এই ইন্ডাস্ট্রিগুলোকে আমি ফোকাস করছি। আচ্ছা, তো এমনি সাউথ মুভিজ দেখো? সেগুলো আমি দেখি না। আচ্ছা, তো লাস্ট মুভি কি দেখেছিলে? আমি লাস্ট যেটা দেখেছিলাম পাঠান দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা। দীপিকা পাড়ুকোনের তো ওখানে নিয়ে তো আর শাহরুখ খানের আমি খুব বড় আচ্ছা, fan আমি। দীপিকা পাদুকোনের নিয়ে একটা কন্ট্রোভার্সি ছিল, হয়তো তোমার মনে আছে, ড্রেস নিয়ে, ওটা নিয়ে কি বলবে? না, আমি মনে করি অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের স্টোরির রিকোয়ারমেন্টস অনুসারে ডেফিনেটলি শাড়ি সব রকমই পরতে হয়, কিন্তু যখন আমরা ড্রেসটা করি অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি আমার কথা বলছি, আমি অন্যদের কথা বলতে, আমি একটু কেয়ারফুল থাকি যখন আমি ড্রেসটা পরছি, কতটা আমি এক্সপোজ করছি। এটা দিস ইজ মাই কমপ্লিটলি মাই পার্সোনাল, আমি আমার ব্যাপারে বলছি। না, ওর ছিল কালার দিয়ে। হ্যাঁ, কালার নিয়ে। হ্যাঁ, তো কেন কি আমরা সবাই জানি ইন্ডিয়ান একটা একটা আলাদা একটা লেভেল, আমরা হয় না কি, আচ্ছা কোনো একটা রং লোক পরে নিয়েছে, হ্যাঁ না, অনেকজন ভাবে কি, আচ্ছা গ্রিন পরেছে মানে ও পাকিস্তানি মুসলিমের দিকে সাপোর্ট করে দেয়, এই টাইপের অনেক জায়গা থাকে। আমি এ ব্যাপারে কোনো কমেন্টস এখানে করি না দেখো, দেখো যে অ্যাক্টর যখন তুমি কাজ করছো, তো ভালো খারাপ সব জানো। আমি যদি ওটা করতাম তাহলে আমি একটু ওই সেন্সিটিভ পয়েন্টটা একটু, আমি আমার কথা বলছি হ্যাঁ। কমপ্লিটলি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমি একটু ভাবতাম ওটা নিয়ে, যেটা একদম, কেন করা কি, উচিত কি উচিত। আচ্ছা, একটা কথা বলো, ধরো একটা তুমি কাজ পেলে, মানে তুমি তোমার অপোজিট দীপিকা আছে হুম। ধরে নাও, আর আর তোমার রোল আমার অপোজিটে কে আছে? দীপিকা আছে। দীপিকা। হুম। আর ধরে নাও তোমার রোলটা খুব ছোট, মানে ধরে নাও 5 মিনিটের, হুম। ঠিক আছে, বাট ওটা খুব ইম্পর্টেন্ট, তখন কি করবে তুমি? হুম। আমি এখন এইভাবে থিঙ্কিং করছি না, বিকজ আমি এখন যে মুভিগুলো সাইন করি আমি নিজেকে লিড হিরোইন ভাবি, কনসেপ্টে আমি নিই। না, এখন আমার মনে হয় অনেক, যেমন আমরা যদি তুমি বললে পাঠান, পাঠান দেখলে ওখানে সলমান, শাহরুখ খানও একটা, সলমান খানের, অ্যাপিয়ারেন্স হ্যাঁ, থাকে, হ্যাঁ। যদি এটা ভেরি ইম্পর্টেন্ট একটা গেস্ট অ্যাপিয়ারেন্স থাকে, তাহলে আমি থিঙ্ক করতে পারি। বাট আমি এখন যে মুভিগুলো নিয়ে ভাবছি সেগুলো আমি লিড হিরোইন। কটা কটা, ঠিক আছে, অডিয়েন্সকে পছন্দ, কটা এখন চলছে প্ল্যান, কটা? আমার একটা এখন কমপ্লিট হয়েছে, আমি আর কিছু কিছু এখন স্টোরি নিয়ে ভাবছি, এখনো ডিসাইড করিনি। মানে এখন প্ল্যানে মাথায় চলছে, 4-5টা চলছে, বাট বলছে না, খুব খারাপ, এটা আমি অডিয়েন্স। No, একটা আমি কমপ্লিট করেছি, আচ্ছা, ওটা পুরো পোস্ট প্রোডাকশনে গেছে। প্ল্যান কবে আছে, রিলিজ কবে? প্রোডাকশন এখন তো বাই এন্ড অফ দিস ইয়ার। আচ্ছা, ঠিক আছে। তো একটা কথা বলো, ডেফিনেটলি তোমাকে জানাবো প্রেস কভারেজ। একদম একদম, এই যে মডেলিং ইন্ডাস্ট্রিটা আর অ্যাক্টিং ইন্ডাস্ট্রি, এই দুটো তফাৎটা কি আছে একটু বলবে? আমি যেটা মডেলিং ইন্ডাস্ট্রিতে, যেটা আমি দুটো দেশে, বিদেশে এবং ইন্ডিয়াতে দেখেছি, যেটা প্রায়োরিটি দেওয়া হয় তার পার্সোনালিটি, দ্য ফিগার ইজ ভেরি ইম্পর্টেন্ট, পার্সোনালিটি, অ্যাটিটিউড, অ্যান্ড তোমার মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং খুবই পারফেক্ট হতে হয়, তোমার মানে লুকসটা ভেরি ইম্পর্টেন্ট, না, মানে তোমার। আমি জানতে চাই যে মডেলিং ইন্ডাস্ট্রি আর অ্যাক্টিং দুটো তফাৎ, তফাৎ মানে কোন পয়েন্ট অফ ভিউতে? এভরিথিং, ওয়ার্কের কথা, দেখো আমরা যেমন, প্রথমে মডেলিং ইন্ডাস্ট্রিটা লুক ওয়াইজ, লুকস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর মডেলিং প্রজেক্ট গুলো মানে তোমাকে তোমাকে বাড়িতে অত প্রিপারেশন করার দরকার নেই না, তুমি সেটে যাও, তুমি ক্যামেরার সামনে পোজ দাও, বা কমার্শিয়াল থাকলে তুমি ছোট ছোট ডায়লগ দাও, তোমাকে ডিরেক্টর নিয়ে যাবে। আমি নিজেও কমার্শিয়াল করেছি, ছোট ডায়লগ দাও, সেগুলো একটা কম সময়ের মধ্যে হয়, খুবই কম সময়ের, বাড়িতে অত প্রিপারেশনের প্রয়োজন হয় না অ্যাজ আ মডেল। কিন্তু যেটা তোমার ফিগার মেনটেন, মেকআপ, এগুলো এগুলো খুব ভ্যারি করে এখানে। বাট অ্যাক্টিংটা, আমি অনেস্টলি স্পিকিং, ইট ইজ হিউজ। এখানে তোমাকে একটা ক্যারেক্টারকে ডেভেলপ করতে হচ্ছে, এটা একটা স্টোরি টেলিং, এটা হিউজ রেসপন্সিবিলিটি, লটস অফ হার্ড ওয়ার্কিং। তোমাকে ফার্স্ট আন্ডারস্ট্যান্ড করতে হবে তুমি কোন রোলটা প্লে করছো, ফার্স্ট তোমাকে আন্ডারস্ট্যান্ড সেটা করতে হবে, তোমাকে হোল স্টোরিটা বুঝতে হবে, তোমার সাথে আদার্স যারা কো অ্যাক্টর আছে তাদের রোল, যে রোল যেগুলো আছে সেগুলো তোমাকে
বুঝতে হবে। এবং অ্যাক্টিং এর একটা যেটা সবসময় যে তোমাকে যে খুব গ্ল্যামারাস লুকস এ যেটা মডেলিং আমরা করে থাকি, গ্ল্যামারাস লুকসটা সবসময় প্রেফারেন্স করতে হয়। বাট অ্যাক্টিং এ যে তোমার গ্ল্যামারাস বা নন গ্ল্যামারাস বোথ বোথ ক্ষেত্রে তোমাকে এটা করতে হয়। বাট ওখানে যেটা দিতে হয় ডায়লগ ডেলিভারি, স্পিচ, দ্য ওয়ে, তোমার ইমোশনস, তোমার আই এক্সপ্রেশনস, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে যে ডায়লগটা স্ক্রিপ্টটা দেওয়া হয়, এত একটা লেন্থি স্ক্রিপ্ট দেওয়া হবে, সেটাকে তোমাকে রিয়েলাইজ করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। এবং তুমি যখন ডায়লগটা ডেলিভারি করছো, এটা তখন এমন দিলে হবে না যে এটা স্ক্রিপ্টেড, দেন এটা ন্যাচারালি তুমি বলছো। বাট যেমন আমরা ন্যাচারালি কথা বলি। মানে মুভির ডায়লগ স্ক্রিপ্টেড, কিন্তু সেটাকে ন্যাচারাল ওয়েতে বলা, তো সেখানে অনেক বেশি হোমওয়ার্ক থাকে, হার্ড ওয়ার্কিং থাকে, আর একটা লেন্দি প্রসেস থাকে। আচ্ছা, তো এই যে আজকে আমরা এই নিয়ে কথা বললাম, আড্ডা দিচ্ছি, এবার তো আমরা আড্ডা তো সব জায়গায় দিই। এবার কি আর কলকাতা, সত্যি কথা বলতো এখনো অব্দি তুমি যত কটা টক শোতে গেছিলে, অবস্থা একদম বলে। তুমি এখন অব্দি কটা টক শোতে গেছো? আমি কানাডাতে কাজটা করেছি, আর এখানে আম, আমি ইন্টারভিউ অনেকগুলো দিচ্ছি, কিন্তু টক শো, তোমার টাইপের টক শো এটা ফার্স্ট। তো ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লাগছে। ইরিটেট, কেন কি আমি বলছি, অডিয়েন্সকে বলছি, যখন কথা হচ্ছিল তোমার সাথে কথা হচ্ছে, তো বললো আচ্ছা ওটা কি অ্যাকচুয়ালি, ওখানে কি কোনো কোশ্চেন থাকবে, নাহলে কোনো কোশ্চেন? আমিও জিজ্ঞেস করেছিলাম তোমাকে। ওটাই, তখন তখন বললাম কি আমরা টক শো করছি। এখন রিসেন্টলি কি আছে না, কলকাতায় এখন অব্দি কলকাতায় টক শো আনেনি। হ্যাঁ, আমরা যখন ছোট ছিলাম তখন সঙ্গীত বাংলা চলতো, তখন ওখানে কি হতো, মিউজিক ভিডিও চলতো, ওই কাজ নিয়ে কথা হতো। এই যে টক শো নিয়ে একটা একজনকে বসে আড্ডা দেওয়া, কাজ নিয়ে, কাজে কি ভালো খারাপ হয়েছে, এগুলো এখন অব্দি কলকাতায় হয়নি। হ্যাঁ, এগুলা বিদেশে এগুলা এখন আছে। হ্যাঁ, হ্যাঁ, কারণ এখানে কিন্তু কলকাতা, যদি বলিউডের কথা বলি, বলিউডে কপিল শর্মার শো আছে, কমেডি আছে, ওখানে একটা প্রজেক্ট নিয়ে কথা হয়। ইয়েস, ডেফিনেটলি। বাট কোনো জিনিসকে নিয়ে জার্নি কথা হয় না এখন অব্দি, যেটা কলকাতা আমি এনেছি নতুন, এবার দেখছি কত চলছে। এটা কথা বলো, এখন অব্দি হিন্দি প্রজেক্টে কি কি কাজ করেছো? হিন্দি প্রজেক্ট, যেহেতু আমি কানাডায় থাকি, বেশিরভাগ হিন্দি প্রজেক্টের কথা আমি ভাবছি। আমি হিন্দি অ্যালবাম সেটা করেছিলাম কয়েক মাস আগে। আর হিন্দি মুভির কথা আমি ভাবছি, এটা আমার মানে প্ল্যানে আছে। আচ্ছা, তো এখন না, এখন অব্দি হিন্দি প্রজেক্ট কটা করেছো? আমি হিন্দি অ্যালবাম সং করেছি। কোন ইয়ারে? আমি এটা করেছি, এটা রিলিজ হয়েছে লাস্ট ইয়ারে। আচ্ছা, এই যে লকডাউন ছিল, তুমি তো বললে তুমি লকডাউন মডেলিং ইন্ডাস্ট্রি কত বছর থেকে আছো? আমি মডেলিং ইন্ডাস্ট্রি 5-6 বছর। 5 বছর, ধরো 6 বছর ধরলাম, মানে 2018। এই যে লকডাউনটা ছিল, মানে বলতে পারো লকডাউন। হ্যাঁ, তো এই লকডাউনে কি করলে অতদিন? তখন আমি কানাডায় ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, তখন আমাদের কানাডিয়ান এজেন্সি গুলো, যেগুলো যে এজেন্সির সাথে ছিলাম, খুব নামকরা এজেন্সির সাথে অ্যাটাচ ছিল বলে প্রজেক্টটা কিছুটা কমে গেছিল। আচ্ছা, তো সেই সময় মানে প্রজেক্ট একটু কমে যাওয়ার জন্য, মানে কি বলবো, তখন ডেফিনেটলি মডেলিং এর প্রজেক্টের কাজ কম ছিল। তখন তখন করছিলে কি, এটা জানতে চাই, যে অডিয়েন্স জানবে। তখন কিছু প্রজেক্ট আমি করেছি কানাডাতে, বাট সেই সময় একটু বোর ফিল হতো ডেফিনেটলি। বাট আমি সেই সময় কিছু আমি অ্যাক্টিং এর ওয়ার্কশপ করেছিলাম, যেগুলো খুব ভালো ওয়ার্কশপ আমি অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা, তো লকডাউনের বাড়িতে কিছু নতুন কিছু শিখেছিলে? নতুন কিছু শিখেছিলাম মানে, আম, আমি ধরো আইটি ফিল্ডে, টেকনোলজিক্যাল ফিল্ডে, সে সময় কিছু টেকনোলজিক্যাল টপিকস এর উপর রিসার্চ করতাম, এইগুলো করেছিলাম। না, না, যেমন আমরা যদি ইন্ডিয়ানসের কথা বলি, আমরা কি ছেলেরা কখনো খাবার, অনেকজন আর কি খাবার বানায় না, লকডাউনে খাবার বানানো শিখেছে। অনেকজন কাপড় কাচতো না, জানতো না, ইউজ করতো না ওয়াশিং মেশিন। এখন ওয়াশিং মেশিন, এটা জানতে চাই, আমরা যে ডেলি লাইফে যেটা ইউজ করি, যেটা মা ইউজ করে বাড়িতে, ওটা আমরা জানতাম না। এমনি কিছু কিছু ও, ভালো কথা বলেছিল। কিছু কুকিং ট্রাই করেছিলাম। যেমন আমি একদম কুকিং করতে পারি না। যেমন আমি কুকিং এ আমি কিচ্ছু জানি না। তো সেই সময় আমার হাতে কিছু টাইম থাকতো, বোর লাগতো বাড়িতে। তো আমি মাকে বললাম ফোন করে কানাডা থেকে, যে আমি আজকে আমি কানাডাতে জানো, ওখানে সব ক্যানাডিয়ান স্টাইলে খাবার, হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিয়ান স্টাইল খাবার পাওয়া যায়, রেস্টুরেন্ট থেকে কিনে আনতে হয়, বাড়ি থেকে ইন্ডিয়ান স্টাইলে খাবার করে না ওখানে। তো একদিন আমার মাকে বলে, মা আমার এখানে ইন্ডিয়ান স্টাইলে চিকেন বানাতে খুব ইচ্ছা করছে, আমি কিচ্ছু জানি না। মা বাবা কি কলকাতায় থাকে? হ্যাঁ, মা। তো মায়ের কাছে ফোন করে মায়ের কাছে রেসিপিটা নিলাম, করলাম ফার্স্ট টাইম। একদম
ভালো হয়নি? This is the first time try okay. তো ট্রাই তো করা Try হয়েছে। তো করেছি। একদম, একদম। না অ্যাকচুয়ালি আমরা যত জানি কানাডিয়ান ওখানে ইন্ডিয়ানস অনেকজন আছে। ইন্ডিয়ান অনেক আছে, বাট ইন্ডিয়ান ফুড তুমি রেস্টুরেন্ট থেকে আনতে পারবে। বাড়িতে ওখানে কানাডিয়ান খুব বিজি লাইফস্টাইল। ওখানে না কেউ বাড়িতে কুকিং করে না। আমি যতটা শুনেছি যে ইন্ডিয়া থেকে কানাডা ৩-৪ ঘন্টা ব্যাক কত ঘন্টা? না, আমাদের পুরো ডে আর নাইট। আচ্ছা। ধরো এখন ইন্ডিয়ান টাইম কটা বাজে? এখন হচ্ছে তোমার ৫:৩০টার দিকে হচ্ছে। তো ওখানে ৪:৩০ বিকাল ৫:৩০। হুম। তাহলে ওখানে অপোজিট টাইম ভোরবেলা হবে, সকাল হবে, আচ্ছা, সকাল ৬টা ৭টার মতো হবে। আচ্ছা। হ্যাঁ, আর একটা জিনিস আমি শুনেছি, এটা আমি জানি না। অনেকজন বলে কি আমরা যে অনেকজন যারা কানাডাতে যায়, হুম। তো ওখানে শপিং খুব সস্তা এটা বলে। আমার মনে হয় না, খুব একটা নয়। না কেন কি অনেকজন, আমি যত যাই না এটা ঠিক কিনা, কেন কি ম্যাক্সিমাম অনেক এখন তো রিসেন্টলি ব্লগস তৈরি হয়, তো অনেকজন বলে কি ওখানে শপিং যারা ইন্ডিয়ান। তুমি যদি খুব টপ লেভেল শপিং মলগুলোতে যাও, তো ওখানে মানে খুব সস্তাও বলবো না, আবার খুব এক্সপেন্সিভও বলবো না, তবে খুব সস্তা না। ওখানে কি কোনো বড় ইন্ডিয়ান ব্র্যান্ড আছে ওখানে? ইন্ডিয়ান্স ওখানে বেশিরভাগ আমেরিকান ব্র্যান্ডস থেকে চলে। ইন্ডিয়ান ফ্রেন্ডস খুব, আমি তো দেখিনি এখনো করছে। কেন কি আমরা জানি টাটা যে ওখানে ম্যাক্সিমাম ওখানে অনেক কোম্পানি আছে, ওখানে টাটা অনেক আছে যতটা আমি হিস্ট্রিতে পড়ি, যেই হোক। আমি যেখানে শপিং করি হাডসন বে, হুম। ওটা ক্যানাডিয়ান। আচ্ছা। তো কোনো এমন কোন টাইপের ড্রেস তুমি পরতে বেশি পছন্দ? দেখো আমরা অনেক অ্যাজ এ মডেল যারা পরে অনেক মাইন্ডে থাকে কি আচ্ছা আচ্ছা এই ছেলেটা ইয়া মেয়েটা বোল্ড পড়ছে, মানে আচ্ছা এই বোল্ডই পরে কি, এটা নিয়ে তোমার মাথায় কি যাবে? দেখো আমি যেহেতু বহুদিন আমি কানাডায় আছি, তার আগে অস্ট্রেলিয়া ছিলাম, ছোট থেকে আমি ভীষণ ওয়েস্টার্ন লাইফস্টাইলে হ্যাবিটেড, সো আমি হলিউড কাইন্ড অফ লাইফস্টাইল লিড করি। অনেস্টলি স্পিকিং আমি ভীষণ ওয়েস্টার্ন ড্রেসও করি। তবে ইন্ডিয়াতে এসে আমি মাঝে মাঝে ট্র্যাডিশনাল ড্রেস ট্রাই করেছি, যেমন শাড়ি পরেছি আমি কয়েকবার। ফার্স্ট টাইম শাড়ি পরেছিলে মনে আছে? কেমন ফার্স্ট টাইম শাড়ি পরতে কেমন লাগে? খুব ভালো লেগেছিল, আমার শুটে আমাকে দারুণ দেখতে লেগেছিল। তো ওটা আমি ফার্স্ট শাড়ি পরেছিলাম। তো ইন্ডিয়াতে আমি শাড়ি পরেছি, বাট তুমি যদি বলো মোস্ট অফ দ্য টাইম আমি কিন্তু ওয়েস্টার্ন ড্রেস। আচ্ছা, কানাডাতে কখনো শাড়ি পরেছো? কানাডাতে আমি পরিনি। আমি যতটা জানি ইন্ডিয়ান অলওয়েজ শাড়ি পরলে একটা আলাদা ইয়ে লাগে। যাই হোক, তো সত্যি কথা বলতে গেলে আমার টক শোটা খুব সুন্দর লাগছে, কেন কি আমরা কি হয় যখন আড্ডা দিই অনেক কিছু ছোট মোটো ভালো খারাপ নিয়ে কথা বলি। আর এই ইন্ডাস্ট্রিতে মানে আমার মনে হয় হলিউড হোক বলিউড হোক কলকাতা ইন্ডাস্ট্রি হয়, যদি কার কাজ ভালো ভাই ও সব জায়গায় কাজ করতে পারে। এখন কলকাতাতে তোমার বেস্ট কাজের সাথে কাজ করে তোমার ভালো লেগেছে? আমি এখন অনেকের সাথে কাজ করেছি, আমি সবার সাথে। বেস্ট আমি জানতে চাইছি, কেন একটু একটু কন্ট্রোভার্সি হওয়া উচিত, অডিয়েন্স জানতে চাইছে। দেখো এখন অনেকজনের সাথে সবার মোস্ট অফ দ্য কেসেস আমার কিন্তু ভেরি গুড এক্সপিরিয়েন্স আছে। এবার তুমি যদি বলো বেস্ট, অনেকের সাথেই আমি কিন্তু খুব খুব এনজয় করেছি, তো অনেককেই বেস্ট বলতে হবে এক্ষেত্রে, একজনকে বাছা ডিফিকাল্ট হয়ে অডিয়েন্স যাচ্ছে। জানতে চাই যে বেস্ট কোনটা। আমরা বলি না আমরা সব থেকে বেস্ট জিনিসটা খুঁজি, আমরা কোনো যদি ফোন নিই তো বেস্ট কি নেবো, আইফোন নেবো বেস্ট। ওর মাইন্ডে এখন অব্দি যত কাজ করেছে ওর মধ্যে একটা বেস্ট বুঝতে হবে। আমি প্রচুর ব্র্যান্ডের কাজ করেছি, তো সব কোন ব্র্যান্ডের আমি একটা জানতে দিব, একটা বলা ডিফিকাল্ট। কেন কি যত ব্র্যান্ডের সাথে কাজ করে বলে আচ্ছা এই ব্র্যান্ড খারাপ আমাদের ব্র্যান্ড না। যাই হোক, তো বিশেষ করে আমার কথা বলতে আমার মনে হলো অরিফ্লেমের সাথে কাজ করেছে, যেটা সুইডেনের ব্র্যান্ড, এবং এতজন মডেল সেখানে ছিল। জিদ্দা সবার আগে আমার শুট করিয়েছিলেন এবং সবার আগে আমার প্রেস ইন্টারভিউ করিয়েছিলেন। জিদ্দা ভালো প্রমোশন হচ্ছে তোমার, ঠিক আছে, তোমার ফাইন এক্সট্রা আছে না। অরিফ্লেম ওটা কি ওখানে ব্র্যান্ড? আমি জানতাম না। আচ্ছা, তো ওখানের কাজ কি সেম? কানাডা? হ্যাঁ, না, কানাডার কাজ। তো একটা কথা বিশ্বাস করো, আমার এই যে টক শোটা হচ্ছে আমার মনে হলো একটা ফ্রেন্ডলি কথা বলছি, আর এই টক শোটা নিয়ে এখন অনেকজন যারা এই টক শোটা দেখছে আমি কথা বলছি আমার সঙ্গে ফার্স্ট দেখা হয়েছিল জিদ্দা মানে জিতগণ। ওখানে ইন্ট্রোডিউস জিদ্দার ফার্স্ট ওয়ার্ক ছিল গ্রিন চিলি এন্টারটেনমেন্ট থেকে, তো ফার্স্ট সঙ্গে দেখা হয়েছিল, কাজ নিয়ে কথা হয়েছিল।
আমার মনে হলো কি অনেকজন হয় না কি, আমি রিসেন্টলি অনেকজনের সাথে কাজ করেছি, কিছু কিছু লোকের মনে হয় কি ভাই আমি কাজ করেছি অনেক, মানে 10-12টা জায়গা কাজ করেছি, আমি খুব বড় ব্র্যান্ড, আমি খুব বড় মডেল, খুব বড় অ্যাক্ট্রেস। তোমার কি মনে হয় যারা 10টা 15টা কাজ করে নিল আর নিজেকে খুব একটু বলে না লুচির মতো ফুলে যায়, এটা এটা তোমার কি মনে হয় ওরা কতদিন টিকবে? Well, আমার মা বাবা সবসময় একটা কথা বলতেন, তুমি যত বড় কাজই করো না কেন, স্টে হাঙ্গ্রি, তোমাকে আরো বড় কাজ করতে হবে। এই মাইন্ড নিয়ে চলে তুমি অনেক অনেক বেশি সাকসেস হবে। কিছু ভালো কাজ করার পর তুমি যদি মনে করো আমি অনেক কিছু অ্যাচিভ করেছি বা অনেক কিছু করে ফেলেছি অ্যাট দিস মোমেন্ট, তাহলে তোমার সাকসেস সেখানেই এন্ড হয়ে যায়। তাই জন্য আমি সবাইকে বলি যে অলওয়েজ স্টে হাঙ্গ্রি, আরো বড় কাজ করতে হবে, যতই বড় কাজ। আমি এটা সবসময় মেনে চলি। আমি এখনো কানাডা অনেক ইন্টারন্যাশনাল করছি, অনেক কিছু করছি, কিন্তু আমি মনে করি এর থেকেও বড় আরো বড় কাজ করতে হবে। তো এই মাইন্ডসেটটা সবসময় রাখা জরুরি, তাহলে একটার পর একটা সাকসেস চলে আসে। তাই কিছু কাজ করার পর যদি মনে হয় আমি অনেক কিছু অ্যাচিভ করেছি, তাহলে সেটা বিষয়গুলো এগোনো যায় না, মানে আরো বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত। আচ্ছা, তো কথাটা একটু বেশি লম্বা হয়ে যাবে, লাস্ট একটা কোশ্চেন করবো, যারা নিউ কামার্স, হুম। যারা ধরে নাও রিসেন্টলি ঢুকছে মডেলিং এ, অ্যাক্টিং, ওদেরকে কি বলবো? ফার্স্ট অফ অল সবাই ভাবে মডেলিং অ্যাক্টিং এটা খুব গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি, ডেফিনেটলি এটা গ্ল্যামারাস, তার সাথে হার্ড ওয়ার্কিংও আছে। কিন্তু আমি যেটা আমার এক্সপিরিয়েন্স অনুভব করেছি, প্যাশন খুব ইম্পর্টেন্ট। নিউ কামার যারা আছে মডেলিং বা অ্যাক্টিং এর কাজ করতে চায়, তাদের যদি সত্যিকারের প্যাশন থাকে এই ইন্ডাস্ট্রির প্রতি, ডেফিনেটলি তারা সাকসেস পাবে এবং তাদের জয়েন করা উচিত। ওকে, আর আর ফ্রড অনেক চলে না? ফ্রড সরি। বললাম, এখন রিসেন্টলি কলকাতা অনেক জায়গায় ফ্রড চলে, হ্যাঁ। তো এখনো তো তোমার সাথে এটা হয়নি, না হওয়াই উচিত, বাট যারা ফ্রড করছে ওরা মাথায় কি চলে বলো তো? মানে কোশ্চেন তো বুঝলাম না। বললাম আজকাল কলকাতাতে অনেক জায়গায় ফ্রড হয়, ঠিক আছে, তো ওদের মাথায় কি চলে আমি জানতে চাই। যারা ফ্রড করছে হ্যাঁ, হ্যাঁ, এটা তারাই বলতে পারবে, বিকজ এটা করা উচিত নয় এবং এই ফ্রডের বিরুদ্ধে সবারই প্রোটেস্ট করা উচিত। অ্যাকচুয়ালি বলে না এক হাতে তালি বাজে না, ইয়েস, ওই কেস হচ্ছে, কিছু লোকরা কিছু বলে না এই জন্য ফ্রড বেশি। এটাই প্রবলেম হচ্ছে, সবারই একসাথে সংঘবদ্ধভাবে এটার মোকাবিলা করা উচিত। একদম একদম, আমার খুব ভালো লাগলো সঙ্গীতা তোমার সাথে কথা বলে, আর আপকামিং যে প্রজেক্ট এখন রিসেন্টলি অন স্পট আমাকে বলে দিল কি খুব তাড়াতাড়ি একটা মুভি আসছে, এখন কাজ চলছে, তো শিওর আমাকে ডাকবে, না ডাকলে আমি অডিয়েন্সকে বলবো দেখুন ডাকেনি, অ্যাডভান্স বলে দিল। তো কেমন লাগলো, মানে সব ঠিকঠাক লাগলো? হ্যাঁ, সব ঠিক। আচ্ছা, না আপনার কেন সাথে কথা বলে খুব ভালো লাগলো। ফাইনালি আমরা লাস্ট 1 বছর আগে দেখো, 1 বছর আগে ওর বেশি হবে হয়তো, কেন কি লাস্ট ওটা সেপ্টেম্বর বোধহয়, লাস্ট ইয়ার সেপ্টেম্বর হবে। হবে হয়তো, হ্যাঁ, তো 1 বছর হয়নি, 1 বছর হয়নি। ওই 7-8 মাস হবে হয়তো। যাই হোক, তো খুব ভালো লাগলো কথা বলে, আর রিসেন্টলি এই যে আমরা হয় না কি, আচ্ছা অন্য কান্ট্রিটা এটা চলে, অনেকজন মাইন্ডের সেটে এটা থাকে কি অন্য কান্ট্রি মানে ভাই ওখানেও কাজ হয়, কাজ হয় মানে কি ওখানেও খারাপ কাজ হয় ভালো কাজ হয়, এটা নিয়ে সব থেকে এই যে কথাগুলো হয় না, লোক জানার জন্য বসে থাকে, ভাবে না আচ্ছা ইন্ডিয়া বেস্ট, ইন্ডিয়ার বাইরে যদি কাজ করছি তো ওখানেও কাজ, অনেকজন মাইন্ডসেট আছে কি ইন্ডিয়ার বাইরে ভালো কাজ হয়, ইন্ডিয়াতে ভালো কাজ হয় না, তো ওদের জন্য ভাই সব জায়গায় কাজ ভালো হয়, এবার লোক যদি ভালো থাকলে, ঠিক আছে। ইটস কমপ্লিটলি ডিপেন্ডস করে তোমার প্রজেক্টের উপর, সেটা ইন্ডিয়াই হোক আর কানাডাই হোক। একদম একদম একদম, আর এখন তো একটা কান্ট্রি বলবো তো ইন্টারন্যাশনালি মডেল বলবো, আর এখন সুপার মডেল বলে ডাকি তো সুপার মডেলই বলবো। তো আপকামিং প্রজেক্টের জন্য অ্যাডভান্সে বেস্ট অফ লাক। আর থ্যাংক ইউ। অডিয়েন্স যারা তোমার ফ্যান্স আছে, যারা রিসেন্টলি মুভির জন্য ওয়েট করছে, ওদের জন্য একটু ওয়েট করতে হবে, তোমার এই বছর আই থিঙ্ক একটু ওয়েট করতে হবে, ওই বছরের রিলিজ। এই ইয়ারে রিলিজ হয়ে যাবে, মুভির নামটা এখনো বললো না, যাই হোক। আমরা প্রেস কনফারেন্স করবো ইনওয়ে। আচ্ছা, তো এপিসোডটাকে আমি এখানেই শেষ করি, তো খুব ভালো লাগলো, আর একটা কথা আমি অডিয়েন্সকে বলে দিই, আমাদের যে এপিসোডটা রিলিজ হয় সানডে আর ওয়েডনেসডে রাত 8:30টার সময় এভরি প্ল্যাটফর্মে, যে আর বাস অনলি আমার ফেসবুক প্ল্যাটফর্ম যেটা আছে ওখানে আমরা রিলিজ করি 8:50-এ, কেন কি ওখানে আমাদের এপিসোডগুলো চলতে থাকে, এর জন্য অ্যাক্টিভ দেখতে পারে না লোক। তো আপকামিং এপিসোড আনবো, নতুন গেস্ট, নতুন গল্প, নতুন আড্ডা হবে, দেখা হবে আলাদা নতুন এপিসোড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।